আসলে ডেভেলপমেন্ট স্টাডিজ ইন ক্রাইসিস নাকি ডেভেলপমেন্ট প্র্যাকটিস ইন ক্রাইসিস? আমার মনে হয় না যে আমাদের জ্ঞানের মধ্যে কোনো জি। ক্রাইসিস এই মুহূর্তে আছে। কিন্তু বিশ্বায়নের রিভার্সাল এবং গণতন্ত্রের এই যে টুইন আম এবং আমরা তো সবসময় বলে থাকি যে উন্নয়নটা হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন, মানুষের দ্বারা উন্নয়ন। দুটো মেজর ইনস্টিটিউশনাল পরিবর্তন আমি দেখছি হচ্ছে। উন্নয়নের গুণগত দিকের প্রতি যদি জোর দেই তাহলে কতগুলো বিষয় কিন্তু এই উন্নয়ন পাঠের মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে টং আলাপের পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ ইন আনসার্টেন টাইমস। আমার সাথে আজকে আছেন প্রফেসর সিদ্দিক রহমান ওসমানী। উনি প্রফেসর অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ আলস্টারে আছেন। হি হ্যাজ গট এ ভেরি ডিস্টিংগুইশড ক্যারিয়ার। আমি আর পুরোটা এখানে পড়ছি না, বাট প্রফেসর ওসমানী অলসো টিচেস অ্যাট ব্র্যাক ইউনিভার্সিটি অ্যান্ড আমাদের যে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রাম সেটার ওনার হাতেই তৈরি। আমাদের সাথে আরও আছেন প্রফেসর সেলিম জাহান। উনি ফর্মার ডিরেক্টর UNDP's হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিস, নিউ ইয়র্কে। এছাড়াও হি অলসো হ্যাজ আ এক্সট্রিমলি ডিস্টিংগুইশড ক্যারিয়ার, হি ইজ আ রাইটার এজ ওয়েল। প্রফেসর সেলিম জাহান মানে বর্তমানে আবার BIGDর সাথে জড়িত প্রফেশনাল ফেলো হিসাবে। উনি আমাদের ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামের সাথেও জড়িত। তো আজকে যেই বিষয়টা নিয়ে আমরা আলাপ করতে যাচ্ছি, ডেভেলপমেন্ট স্টাডিজ ইন আনসার্টেন টাইমস, তো এখানে আমি যখন চিন্তা করছিলাম তখন আমার মাথায় যেটা আসলো সেটা হচ্ছে যে আসলে ডেভেলপমেন্ট স্টাডিজ ইন ক্রাইসিস নাকি ডেভেলপমেন্ট প্র্যাকটিস ইন ক্রাইসিস। তো এটাই আমার মনে হয়, মানে আমার মনে হয় একটা জিনিস যেটা আমাদের একটু আলাপ করা দরকার। অফকোর্স প্র্যাকটিসের সাথে স্টাডিজটার একটা সম্পর্ক তো অবশ্যই আছে, কিন্তু এক সময় একটা ক্রিটিক ছিল যে ডেভেলপমেন্ট প্র্যাকটিস ইজ ফার মোর ইনোভেটিভ অ্যান্ড মানে ইনোভেশনের জায়গায় প্র্যাকটিস অলওয়েজ লিডস। স্টাডিজ বা নলেজের জায়গাটা একটু ল্যাগ বিহাইন্ড করে, বিকজ ইট টেক্স টাইম ফর দ্য নলেজ টু রিয়েলি অ্যাকোয়ার দ্যাট রিগার অ্যান্ড দ্যাট ইন্ডিপেন্ডেন্ট পার্সপেক্টিভ টু ক্যাচ আপ উইথ প্র্যাকটিস। এখন হয়তো আমরা এমন একটা সময় যাচ্ছি যখন ডেভেলপমেন্ট প্র্যাকটিস ইটসেলফ মেবি ইন ক্রাইসিস, অ্যান্ড উই উইল আনপ্যাক দ্যাট আ লট অফকোর্স। কিন্তু আমার মনে হয় যে জায়গাটা আমরা মূলত আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্রাইসিসের নেচারটা, কিন্তু হাউ ক্যান ডেভেলপমেন্ট স্টাডিজ নাও নলেজের জায়গা থেকে করণীয়টা কী, এবং কিভাবে নলেজের জায়গাটা প্র্যাকটিসের জায়গাকে হয়তো এখন পথ দেখাতে পারে। তো আমার মনে হয় এখন রিলেশনশিপটা অনেকটা নলেজ পারহ্যাপস নিড টু প্রোভাইড এ লিডারশিপ পজিশন and a leadership role in terms of thinking through যে ডেভেলপমেন্ট প্র্যাকটিসটা এই নতুন সময়ে নতুন চ্যালেঞ্জের জায়গায় কিভাবে করা প্রয়োজন। আমরা ওই জায়গাটা নিয়েই যেহেতু দুজন প্রফেসর আছেন, আমরা এই ব্যাপারটা নিয়ে আলাপ করব। এবং ডেভেলপমেন্ট স্টাডিজ একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এই ক্রাইসিসটা অনেকে মনে করে যে শুরুটা ফান্ডিং ক্রাইসিস দিয়ে, কিন্তু আমার মনে হয় যে ফান্ডিং ক্রাইসিসটা ইজ আ সিম্পটম। ক্রাইসিসের নেচারটা আমার মনে হয় মাল্টিল্যাটারালিজম এবং মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনগুলোর কিছুটা আমার মনে হয় ওই জায়গাটাতে আমাদের আলোকপাত করা দরকার, যে ওই জায়গায় আসলে রিফর্মগুলো কি হওয়া দরকার, মানে সামনের মাল্টিল্যাটারালিজমের জন্য। কারণ মাল্টিল্যাটারালিজম ছাড়া মানে আমাদের পক্ষে সামনে আগানো খুব মুশকিল, কিন্তু মাল্টিল্যাটারালিজম ইজ অলসো ইন ক্রাইসিস। তো আমার মনে হয় ওই জায়গাটাও একটা আলোচনার জায়গা হওয়া বেসিক্যালি দরকার। তো আমি আলোচনায় যাওয়ার আগে জাস্ট আরেকটা লাস্ট যেটা মানে একটু পার্সপেক্টিভ বলে শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই ডেভেলপমেন্ট ক্রাইসিসটা এমন একটা সময়ে যখন আসলে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের বেশ কয়েকটা গোল আসলে ব্যাকট্র্যাক করছে। বিশেষ করে আমি যে জিনিসটার উপরে অনেক বেশি কাজ করি, পভার্টি,
এক্সট্রিম পভার্টির জায়গাটা সর্ট অফ there's a হোল রিভার্সাল, এবং আরও অনেক রিভার্সাল আছে, হেলথ রিভার্সাল আছে, বাংলাদেশের কনটেক্সটে আমরা আরও অনেক রিভার্সাল দেখছি। তো আমার মনে হয় এমন একটা সময়ে যখন আহ, আহ, এক ধরনের ডেভেলপমেন্ট রিয়ালিটিতে এক ধরনের ক্রাইসিস, কিন্তু ডেভেলপমেন্ট প্র্যাকটিসের জায়গায় there is also a crisis. So it is actually quite a challenging kind of a situation, এবং এই ধরনের একটা সময়ে আমার মনে হয় আমাদের খুব ভালোভাবে আলোচনা করা দরকার যে ডেভেলপমেন্ট স্টাডিজ কে কীভাবে আমরা চিন্তা করব। আই উইল স্টার্ট উইথ মেবি প্রফেসর ওসমানী। সেটা হচ্ছে যে এই ক্রাইসিসের নেচারটা যদি আমরা একটু বিশ্লেষণ করি স্যার, আপনার জায়গা থেকে। প্রথমত আমরা ক্রাইসিস বলছি কেন? হোয়াট ইজ দ্য ক্রাইসিস? আমি মনে করি না যে আমাদের উন্নয়নের অর্থ কি, উন্নয়নের জন্যে মৌলিক কোন কোন জিনিসগুলো করা দরকার, এই জিনিসগুলো সম্বন্ধে আমাদের যে জ্ঞান হয়েছে এ পর্যন্ত, সেই জ্ঞানে কোনো ক্রাইসিস আছে বলে আমার মনে হয় না। সেই জ্ঞানটা এখনো প্রযোজ্য, কিন্তু জ্ঞান তো একটা ভ্যাকুয়ামের মধ্যে ইমপ্লিমেন্টেড হয় না। একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে সেই জ্ঞানটাকে ব্যবহার করতে হয়। সেই ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকখানি, এবং ক্রাইসিস যদি হয়ে থাকে কোথাও, সেটা হচ্ছে এই পরিবর্তিত ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ভেতরে আমাদের এই পর্যন্ত আহরিত জ্ঞানটাকে কিভাবে প্রয়োগ করা যায়, এবং করতে গিয়ে তখন ন্যাচারালি তখন একটা ডায়ালেকটিকের মাধ্যমে জ্ঞানেরও পরিবর্তন হবে। কিন্তু আমি মনে করি না যে জ্ঞানের ব্যাপারে কোনো ক্রাইসিস এই মুহূর্তে আছে। অনলি হাউ টু ইন্টিগ্রেট ইউর নলেজ উইথ এক্সিস্টিং চেঞ্জিং সার্কামস্টান্সেস। এই চেঞ্জের মধ্যে দুটো জিনিস, আমি যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটু ন্যারো হয়ে যাবে, আমি যদি খুব একটু ব্রডার পার্সপেক্টিভে দেখি, দুটো মেজর ইনস্টিটিউশনাল পরিবর্তন আমি দেখছি হচ্ছে। একটা হচ্ছে বিশ্বায়ন এর ধারা বদলে যাচ্ছে। আমরা বলতাম যে 1980 দশকের মাঝামাঝি থেকে বিশ্বায়নের ধারা সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে। ওটাকে আমি বলে আমরা ফাইনাল দ্য মেজর ফেজ অফ গ্লোবালাইজেশন, যখন অনেক উন্নয়নশীল দেশ এই বিশ্বায়নের ধারার মধ্যে যুক্ত হয়েছে, এবং এর ফলে অনেক লাভও হয়েছে পৃথিবীর অর্থনৈতিক উন্নতিতে, অনেক ভূমিকা অবদান রেখেছে সে বিশ্বায়ন। কিন্তু গত কয়েক বছরের মধ্যে, বিশেষ করে আমেরিকার নীতির পরিবর্তনের কারণে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত চিন্তার ভাবনার কারণে, বিশ্বায়নের ধারাটা অনেকটা উল্টো দিকে প্রবাহিত হচ্ছে, রিভার্সাল অফ গ্লোবালাইজেশন। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে রিভার্সালটা পার্মানেন্ট। ইটস এ টেম্পোরারি রিভার্সাল, এবং হতেই পারে। কিন্তু আমরা যদি গত 150 বছরের ইতিহাস, 200 বছরের ইতিহাস দেখি, তাহলে দেখবো যে হ্যাঁ, মাঝে মাঝে আরো রিভার্সাল হয়েছে। বিশেষ করে প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধের মাঝখানে বিরাট একটা রিভার্সাল হয়েছিল, কিন্তু সেই রিভার্সালটা পরবর্তীতে আবার কাউন্টার রিভার্সাল হয়েছে। তা আমার মনে হয় না যে এই রিভার্সালটা পার্মানেন্ট। কিন্তু এই রিভার্সাল বা অবস্টেকলটা কতদিন যে থাকবে সেটাও নিশ্চিত করে বলা যায় না। ইন দ্যাট সেন্স there is an uncertainty in the global institutional framework, and how to navigate that uncertainty, both in terms of applying our existing knowledge and also thinking about revising our knowledge to suit the existing changes. এটা একটা বড় চ্যালেঞ্জ। That's one of the important things. আরেকটা ইন্টারন্যাশনাল কনটেক্সটে আমি দেখি, এবং সেখানে বাংলাদেশ ওখানে ফিট করে ওই পিকচারে, সেটা হচ্ছে গণতন্ত্র। আমরা ডেভেলপমেন্টের অর্থ কি, ডেভেলপমেন্ট বলতে কি বুঝি, সেটা যখন আলোচনা করি, তখন আমরা যে ফ্রেমওয়ার্কটা আজকাল ব্যবহার করি, অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ টু ডেভেলপমেন্ট, সেখানে একটা প্রধান বিষয়বস্তু হচ্ছে সত্যিকার অর্থে উন্নয়ন হতে হলে যে কোনো দেশে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্র্যাকটিস থাকতে হবে।
তা না হলে সত্যিকার অর্থে জনগণের উন্নতি হবে না। প্রত্যেকটা লোকের সক্ষমতা বৃদ্ধি করা, ক্যাপাবিলিটি বৃদ্ধি করা, যাতে করে তারা ভালো খেতে পারে, ভালো পড়তে পারে, ভালো লেখাপড়া করতে পারে, যে পৃথিবীর সমাজের সাথে মিশতে পারে, পৃথিবীতে জানতে পারে কি হচ্ছে এবং কন্ট্রিবিউট করতে পারে। সেটা একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যদি দেশটা না পরিচালিত হয়, সেটা সম্ভব না পুরোপুরি। সেই গণতন্ত্রের ক্ষেত্রে একটা ক্রাইসিস আছে এবং ক্রাইসিসের ধরনটা খুব আমার মতে খুব একটু পিকুলিয়ার টাইপের। সেটা হচ্ছে আমরা বলি যে অনেক দেশে যেমন ধরো ২০০০ সালের পরপর আমরা বলতে পারতাম যে ডেমোক্রেটাইজেশন হচ্ছে, বিশেষ করে অনেক উন্নয়নশীল দেশে, বিশেষ করে ল্যাটিন আমেরিকা, আফ্রিকায় অনেক দেশে তখন ওই একনায়কত্ব থেকে বা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছিল। কিন্তু গত ১ দশকে দেখা যায় রিভার্সাল। অনেকটা রিভার্সাল সেখানেও হয়েছে। তো রিভার্সালটা একটু অদ্ভুত এই কারণে যে যদিও প্র্যাকটিসে রিভার্সাল হয়েছে, কিন্তু যেসব জরিপ বিভিন্ন দেশে করা হয়েছে মানুষের ধারণা সাধারণ মানুষের ধারণা, তোমরা কি চাও? তোমরা কি গণতান্ত্রিক অবস্থায় থাকতে চাও? নাকি মনে করো যে স্বৈরতন্ত্রে তোমাদেরকে ভালো সার্ভ করছে? সেখানে without any exception, majority of the countries and majority of the circumstances, majority of the people still believe যে তারা গণতান্ত্রিক পরিবেশে থাকতে চায়। জি, তো এই Yeah. চাওয়া Yeah. আর হওয়াটার মধ্যে একটা Right. দ্বন্দ্ব, যা চাচ্ছে তা হচ্ছে না। এবং এই যে কন্ট্রাডিকশনটা and how to navigate that জি, contradiction জি। এবং সেখানে কেমন করে ডেভেলপমেন্টের প্র্যাকটিসটাকে ইমপ্লিমেন্ট করা যায়, আমার মনে হয় এটাও একটা বড় চ্যালেঞ্জ। জি। তো টু সাম আপ মাই মেইন পয়েন্ট হিয়ার ইজ, আমার মনে হয় না যে আমাদের জ্ঞানের মধ্যে কোনো ক্রাইসিস এই মুহূর্তে আছে, কিন্তু বিশ্বায়নের রিভার্সাল এবং গণতন্ত্রের এই যে টুইন পিকুলিয়ারিটি, যে প্র্যাকটিসে রিভার্সাল কিন্তু পারসেপশনে এখনো গণতন্ত্রের পক্ষে, এটাকে কিভাবে কম্বাইন করা যায় তার জন্য ১ নম্বর যেটা বললাম যে এক্সিস্টিং নলেজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে প্র্যাকটিসে নেওয়া যায় এবং এই দ্বন্দ্বের কারণে নলেজটাকেও কিভাবে আবার রিভাইজ করা যায়, এই দুটো জিনিসের দিকে আমাদের নজর রাখতে হবে। Thank you. Yeah, I'll come back because you triggered certain thoughts. মানে একটা হচ্ছে যে মানে of course knowledge এর at the level of principle আমার মনে হয় মানে first order crisis নেই, কিন্তু second order third order crisis তো আছে, কারণ মানে what is knowledge if you cannot really apply it in the current institutional context, তো এইটাও তো knowledge, ওইটাও তো একটা knowledge-এর একটা বড় চ্যালেঞ্জ। তো how do you apply knowledge is as important sort of a second order challenge আমার মনে হয়, যেটা মানে বিশেষ করে মানে আমার মনে হয় বিআইজিডির মতো নলেজ ইনস্টিটিউশন, যেখানে আমরা আমাদের মূল মোটোই তো হচ্ছে নলেজ ফর আ বেটার ওয়ার্ল্ড, সো উই রিয়েলি কেয়ার অ্যাবাউট হাউ নলেজ ইজ গোইং টু বি অ্যাপ্লাইড, এবং ওই জায়গায় ক্রাইসিস আছে আপনিও বলছেন, এবং ওটাকে কিভাবে আমরা ট্যাকেল করব বা কিভাবে চিন্তা করতে পারি ওটা হয়তো আমরা পরবর্তীতে আসবো। সেলিম ভাই, আপনার কাছে ইটস ভেরি ইন্টারেস্টিং, আমি প্রফেসর ওসমানীকে স্যার বলি আর সেলিম ভাইকে মানে ওনাকে ভাই রাখি, এটা একটা, অ্যান্ড দিস ইজ রিয়েলি বিকজ I think what's really interesting is এখানে we have got একটা relationship is based on sort of knowledge, history, but it's sort of primarily university, মানে এক ধরনের সম্পর্কের কারণে। আর সেলিম ভাই সাথে আমার মূলত পরিচয়টা ওনার ইউএনডিপিতে থাকার সময়, সেই তো ইট ওয়াজ সর্ট অফ মোর অফ এ প্র্যাকটিসের জায়গা থেকে। So তুমি আমাকে ভাই বলতে শুরু করতে পারো। no, I will not do that. But anyway, so that itself is sort of interesting. আমাদের sort of relational মানে ইয়েগুলো আর কি, এবং it sort of also suggests that we have got সত্যি কথাটা বলেই দিই, আমি ওর পিএইচডি সুপারভিশনের এক্সটার্নাল এক্সামিনার ছিলাম, সেই সূত্রে স্যার হয়ে গেছে, তা না হলে স্যার হওয়ার কোনো কারণ ছিল না, ভাই থেকে দিলাম। Anyway, so Salim bhai, আপনার কাছে I mean again crisis, how are you looking at the crisis? আচ্ছা, আমি সাধারণত এই আলোচনাটা শুরু করি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে, এবং আমরা তো সবসময় বলে থাকি যে উন্নয়নটা হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন, মানুষের দ্বারা উন্নয়ন।
তো এই জায়গা থেকে যদি একজন সাধারণ মানুষ হিসেবে আমরা আমাদের যে জগতে আমরা বাস করি তার দিকে তাকাই, তাহলে আমরা বলবো যে আমাদের জগৎটা অসম, অস্থিতিশীল এবং অবজায়যোগ্য। সুতরাং এই যে বড় ধরনের একটা সংকট আছে, আমার মনে হয় যে এটা উন্নয়নে দু ধরনের সংকটের তৈরি করে। একটা সংকট হচ্ছে যে সাধারণ মানুষের যে যাপিত জীবন, তার দুঃখ কষ্ট, প্রতিদিনকার তার জীবন, তার মূল্যস্ফীতি, তার সন্তানের শিক্ষা, তার পরিবহন, কাজে যাওয়া ইত্যাদি। এই যাপিত জীবনের বহু কিছুই সে কিন্তু উন্নয়নের কথা শোনে এবং যারা বিশেষজ্ঞ উন্নয়নের কথা বলেন, কিন্তু এর প্রতিফলন তার জীবনে দেখতে পায় না। যেমন মূল্যস্ফীতির ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে সুদের হার আমরা কমাচ্ছি, আমরা আমদানি বাড়াচ্ছি, খুব ভালো কথা। কিন্তু যখন সে দেখে যে পেঁয়াজের দাম এক সপ্তাহে ১৩০ টাকার উপরে হয়ে গেছে, তখন সে ঠিক বুঝতে পারে না যে এই যে উন্নয়নের আলোচনা, এটা তার যাপিত জীবনকে কতখানি আ প্রতিফলিত করছে। তো এই যে একটা সংকট, এবং এই সংকটটা আমি মনে করি যে উন্নয়নের কর্মকাণ্ডের সাথে আমরা যারা জড়িত, তাদের কিন্তু বর্তমানে একটা আস্থার সংকট তৈরি হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ, উন্নয়ন বিশেষজ্ঞ বা আমরা উন্নয়ন কর্মী যারা আছি, এটা আমরা যারা বলছি, যা করছি সেটার উপরে আস্থাটা রাখতে পারছে না। যে এটা তাদের জীবনটাকে বদলে দেবে। এটা গেল একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু আমরা একটা খুব অস্থির সময়ের মধ্যে আছি এবং আমরা যারা উন্নয়নে কাজ করেছি তারা কিন্তু বেশিরভাগই কাজ করেছি যেটাকে আমি বলি যে একটা স্বাভাবিক সময়। আমরা নীতিমালার কথা বলেছি স্বাভাবিক সময়। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলেছি যখন স্বাভাবিক সময় ছিল। কিন্তু এখনকার সময়টা তো স্বাভাবিক নয়। না বাংলাদেশের জন্যে, না সারা বিশ্বের জন্য। তো এই যে একটা অস্বাভাবিক সময়ের মধ্যে আমরা কাজ করছি, তখন আমি মনে করি যে আমাদের যে জ্ঞান যেটা আমরা অর্জন করেছি, উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে, উন্নয়ন আম কর্মী হিসেবে, সেই জ্ঞানের দিক নির্দেশনার একটা পরিবর্তন দরকার। এবং তার মানে এই না যে, যে জ্ঞান আমরা আহরণ করেছি তার সবটাই আমাদেরকে ফেলে দিতে হবে। কিন্তু যে জ্ঞান আমরা সাধারণ সময়ে, স্বাভাবিক সময়ে আমরা অর্জন করেছি, সেই জ্ঞানটাকে এখন কিন্তু তার দিক নির্দেশনা বদল করতে হবে যে এই পরিবর্তিত সময়, এই জ্ঞানটাকে আমরা কিভাবে আবার কাজে লাগাই। এবং এটাই মানুষ প্রত্যাশা করে। এবং এই সঙ্গে, সঙ্গে শেষ যেই কথাটা বলতে চাই যে আগামীতে বেশ কিছুদিন যাবৎ এই অস্থির সময় বদলাবে তা কিন্তু না। এই অস্থিরতা নানানভাবে, নানান প্রকৃতিতে এটা আসবে। রাইট। দেশের জন্য আসবে, বাইরের জন্য আসবে। অধ্যাপক উসমানী গণতন্ত্রের সংকটের কথা বলেছেন। এই গণতন্ত্রের সংকটের সঙ্গে, সঙ্গে কিন্তু সংঘাত, যুদ্ধ, সহিংসতা সেগুলোকেও আমরা দেখতে পাচ্ছি। এবং সমাজে, বিশেষ করে বাংলাদেশের সমাজে মানুষ ব্যক্তিগতভাবেও যে খুব বেশি বিচার বুদ্ধি দিয়ে পরিচালিত হচ্ছে সেটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে আবেগ দিয়ে পরিচালিত হচ্ছে। এবং আবেগের জায়গাটাকেও আমাদের সম্মান করা দরকার। কারণ যারা যুব সমাজ, যারা তরুণ, তারা কিন্তু সামনে তাকিয়ে আছে যে এই দেশ, এই সমাজ তাদের জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করে দিতে পারবে, যেখানে তাদের কর্মকুশলতা, সৃষ্টিশীলতা, সৃজনশীলতা সেগুলো তারা ব্যবহার করতে পারবে। আমরা যদি সেটা না করতে পারি, আবেগী তারা হবেই এবং আবেগী হয়ে নানান রকমের কর্মকাণ্ড করবে, যারা অনেক যেটাকে আমরা অনেক সময় বলবো যেটা ঠিক বিচার বুদ্ধি দিয়ে হয় না। এটাও কিন্তু উন্নয়নের সঙ্গে আমরা জড়িত তাদের জন্য একটা সংকট আছে। তা আমি মনে করি যে এক কথায় যদি বলি তাহলে আমি মনে করি যে আমাদের উন্নয়ন সম্পর্কে যে জ্ঞান, যে তথ্য, তার ভিত খুব মজবুত। কিন্তু এটা বিভিন্ন সময় এটার দিক নির্দেশনাকে বদলাতে হয়। এটার খোল কবজি একটু বদলাতে হয়। কারণ সময়টা পরিবর্তিত এবং সময়টা জি, স্বাভাবিক। জি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা দেশের ভবিষ্যৎ এবং যারা আগামীতে আমাদের দেশ বা আগামীতে বিশ্বকে নিয়ে যাবে, তাদের চিন্তা চেতনাটাকে বোঝা এবং তাদের যে ক্ষমতা যেটা আছে, সক্ষমতা যেটা আছে, সেটাকে ব্যবহার করার মতো একটা ক্ষেত্র তৈরি করার ব্যাপারে বহু দেশই বহু সময় ব্যর্থ হয়েছে। এবং সেই জায়গাটায় আমার মনে হয় যে একটা সংকট আছে। ধন্যবাদ। ওসমানী স্যার, আপনার কাছে আপনি গণতন্ত্র এবং বিশ্বায়নের
প্রসঙ্গটা বললেন এই দু জায়গায় ক্রাইসিস, তো আমি এই দুই ক্রাইসিসটাকে মানে আমার মাথায় এই দুটোকে আমি একত্রিতভাবে পুরা পুঁজিবাদের একটা ক্রাইসিস হিসাবে আহ, আমার কাছে প্রায় মনে হয়, এবং বিশেষ করে এই যে ফ্রি মার্কেট ওরিয়েন্টেড যে একটা আনব্রিডলড ক্যাপিটালিজম, যেখানে মানে রেগুলেশন, মানে অল টাইপস অফ রেগুলেশন আর বিং আপ ফর অল টাইপস অফ ম্যানিপুলেশন, এবং গ্লোবাল গভর্নেন্স ইনস্টিটিউশনসগুলো উইকার এবং উইকার হয়ে যাওয়া, এবং এই একটা কনটেক্সটে এক ধরনের অলিগার্কিক ক্যাপিটালিজমের মানে আপনার উত্থান হওয়া, এবং এটা গ্লোবাল, এবং সেই উত্থানের সাথে সাথে একটা উইকার অ্যান্ড উইকার স্টেট তৈরি হওয়া, এবং যেই স্টেটের না আছে মরাল অথরিটি, না আছে দ্য ফিজিক্যাল স্পেস টু বি এবল টু ডেলিভার। তো এই জায়গায় এই ধরনের একটা কনটেক্সটে, তো অফকোর্স উই আর গোইং টু হ্যাভ গ্লোবালাইজেশন এবং ডেমোক্রেসির একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তো এই যে একটা একটা অলিগার্কিক ক্যাপিটালিস্ট স্ট্রাকচার, যেই জায়গা থেকে আমাদের একটা মানে 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 হাইপার ইনইকুয়ালিটি তৈরি হচ্ছে, এই জিনিসটাকে আপনি এটা কতটুকু ডেভেলপমেন্ট স্টাডিজের মেইন স্ট্রিম, যে যে টিচিং এটার ভিতরে কি এগুলোকে আবার নিয়ে আসা, আরো ভালোভাবে নিয়ে আসা দরকার কিনা, কিভাবে নিয়ে আসা যায়, এটা নিয়ে আপনি যদি একটু আলোকপাত করেন। অনেকগুলো প্রশ্ন এটার মধ্যে জি। জড়িত। তা আমি এই মার্কেট ইকোনমি, ক্যাপিটালিজম, বৈষম্য, অলিগার্কি সবগুলিকে মিলিয়ে অলিগার্কি যেখানে ডেভেলপ করে, আমার মনে হয় না সেখানে আনব্রাইডলড ফ্রি মার্কেট ইজ দ্য রিজন ফর অলিগার্কি, বিকজ অলিগার্কি ইজ দ্য অ্যান্টিথিসিস অফ আনব্রাইডলড ফ্রি মার্কেট। অলিগার্কি মানেই হচ্ছে যে গুটি কয়েক শক্তিশালী গোষ্ঠী বা ব্যক্তি পুরো অর্থনীতিটাকে পরিচালিত করছে, which goes against the whole idea of unbridled capitalism. তার মানে হচ্ছে আনব্রাইডলড ঠিক কথা এখানে প্রযোজ্য না। প্রযোজ্য হচ্ছে যদি একটা প্রতিযোগিতামূলক পুঁজিবাদী প্রথা হয় এবং সেই প্রতিযোগিতাকে টিকিয়ে রাখার জন্য যে আনুষ্ঠানিক Right. স্ট্রাকচারটা দরকার, যে নীতিমালাগুলো দরকার, সেগুলি থাকে করে, তাহলে অলিগার্কি সহজে ডেভেলপ করতে পারে। তুমি বাংলাদেশের কথা যদি চিন্তা করো, যে গত অভ্যুত্থানের আগে 15 বছরে, তার আগের হাসিনার আমলে 15 বছর, আওয়ামী লীগের 15 বছর যদি আমরা দেখি, সেখানে যে অলিগার্কিক স্ট্রাকচার যে তৈরি হয়েছিল, এটা কিন্তু আনব্রাইডল ফ্রি মার্কেটের জন্য না, বরং ফ্রি মার্কেটে বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃতভাবে হস্তক্ষেপ করে ধ্বংস করে নষ্ট হয়েছিল। কাজেই প্রথম বক্তব্য হচ্ছে আমার, ইয়েস, শুধু বাংলাদেশে না, আমেরিকা এবং আরো অনেক জায়গায়, কিন্তু সবখানে না, নট ইন ইউরোপ সো মাচ, এখনো না। এখনো না। না, ইউরোপের দিকে সে লক্ষণটাও দেখা যাচ্ছে না খুব একটা। তাদের তাদের ওয়েলফেয়ার স্টেটের ভিত্তিটা অনেক বেশি শক্ত, মাঝে মাঝে একটু এদিক সেদিক হবে, কিন্তু তাদের প্রবণতা ওইদিকে এখনো না। কিন্তু আমেরিকাতে অবশ্যই প্রবণতা দেখতে পাচ্ছি, এবং অনেক দেশেও আছে, বাংলাদেশে ছিল। কিন্তু এই প্রবণতাটা আসে রাজনৈতিক যে ব্যবস্থা, সে রাজনৈতিক ব্যবস্থা তার জন্য পুরোপুরি দায়ী, যেটা কিছু সংখ্যক লোককে এবং গোষ্ঠীকে অর্থনীতিটাকে পরিচালিত করার সুযোগ তৈরি করে দেয়। সেখানেও আবার গণতন্ত্রের প্রশ্নটা ফিরে আসতে পারে। সত্যিকারে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি থাকে, সেখানে এই সুযোগ আসাটা কঠিন। কাজে গণতন্ত্রের ক্রাইসিসের সাথে অলিগার্কিকের উত্থানের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। কাজে প্রথমত আমাদেরকে আবার ওই গণতন্ত্রের মধ্যে ফিরে যেতে হবে, এবং সেখানে যদি আমরা নিজেদেরকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক পথে পরিচালিত করতে পারি, দ্যাট ইটসেলফ will act as a counter force to oligarchic domination of the society and the market. দ্বিতীয়ত, উইথ অর উইদাউট অলিগার্কি, এটা সত্য যে পৃথিবীর অনেক দেশেই বৈষম্য বেড়ে যাচ্ছে, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, যেখানে অলিগার্কি অত প্রবল না সেখানেও হচ্ছে, এবং সেটা আমাদের জন্য চিন্তার বিষয়। কারণ ধরো আপাতত গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে, অলিগার্কি কন্ট্রোলটা নেই,
কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যটা বেড়ে যাচ্ছে। ওই বৈষম্যটাই একসময় এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেখানে কিছু সংখ্যক শক্তিশালী অর্থনৈতিক শক্তিশালী গোষ্ঠী তারা রাজনৈতিক শক্তিটাকেও কুক্ষিগত করে ফেলবে। কারণ অর্থনৈতিক শক্তিটাই হচ্ছে রাজনৈতিক শক্তিকে প্রথমে কুক্ষিগত করে এবং রাজনৈতিক শক্তিটাকে কুক্ষিগত করার পরে অর্থনৈতিকটাকে আবার কুক্ষিগত করে যে ডায়ালেকটিকটা হয়। কিন্তু ডায়ালেকটিকটা শুরু হতে পারে দুই দিক থেকে। একটা রাজনৈতিক ব্যবস্থা থেকে শুরু হতে পারে, আবার অর্থনৈতিক বৈষম্য থেকে ওদিকে রাইট। যেতে পারে। কাজে আমার ভয়টা হচ্ছে যে যদিও আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যাই এবং ইচ্ছাকৃতভাবে অলিগার্কিক মডেলে না যাই না, তারপরেও যদি অতিরিক্ত বৈষম্য সমাজে সৃষ্টি করি, the dynamics of that inequality can eventually lead to political and social and economic oligarchy. কাজে আমাদেরকে ওইদিকে সতর্ক থাকতে হবে এবং ইটস এ potential crisis এই গ্রোয়িং ইনইকুয়ালিটি। গ্রোয়িং ইনইকুয়ালিটি ইজ ব্যাড ফর ইন ইটসেলফ। আমি বলছি ইন ইটসেলফ ছাড়াও এটা যে আরো অন্য রাজনৈতিক প্রতিক্রিয়া যে আছে সেটার জন্য খুব ভয় পাই। সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক। ডেভেলপমেন্ট স্টাডিজ চর্চার জায়গা থেকে। চর্চা যারা করবে তাদেরকে এটা বুঝতে হবে, জানতে হবে এবং ডেভেলপমেন্ট প্র্যাকটিসের সময় এই জিনিসটাকে প্রতিফলিত করতে হবে। যেন আমরা যাই কিছু করছি সেটার তার যে উপকারটা যেন মোটামুটি একটা সমতা ভিত্তিক বন্টন হয়, সেটা নিশ্চিত করার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ ওসমানী স্যার। আমার মনে হয় যে হ্যাঁ, অফকোর্স আনব্রিডলড পারহ্যাপস ইজ সর্ট অফ নট দ্য রাইট ইয়ে, কিন্তু মানে নর্মালি ফ্রি মার্কেট বলে, পপুলার অর্থে ফ্রি মার্কেট বলে মার্কেটের গাভার্নেন্সের জায়গাটা ওইভাবে মানুষজন চিন্তা করে না পপুলার অর্থে, যদিও দ্যাট ইজ নট হাউ ইটস বিন থিওরাইজড, কিন্তু কিন্তু there are obviously competing ways of thinking about free market, কতটুকু মার্কেট গাভার্নেন্স হবে বা না হবে এটার সাথে। সুতরাং আমার মনে হয় so it's more from a governing the market point of view, ওই জায়গা থেকে, বিশেষ করে যেসব জায়গায় মার্কেট ফেইলস or market is imperfect. গ্রেট। সো আমার মনে হয় এখন একটু সেলিম ভাই আপনার কাছে, আপনি যদি, যেহেতু আপনি ইউএনএ অনেকদিন অনেক সময় ধরে আপনি ইউএনডিপিতে ছিলেন এবং একটা মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনস যেগুলো, সেখানে এক ধরনের ক্রাইসিস সব মানে অনেক আগে থেকেই মানে চলছিল। ইউএন সিস্টেমের রিফর্ম নিয়ে অনেক ধরনের মানে কথাবার্তা হচ্ছিল, কিন্তু মানে এখন এই পার্টিকুলার ফান্ডিং ক্রাইসিসটা আই থিঙ্ক ইন মেনি ওয়েজ হ্যাভ কাইন্ড অফ রিয়েলি ফোর্সড or forcing আমার মনে হয় রিফর্ম থিঙ্কিং উইথ গ্রেটার আর্জেন্সি। তো এই জায়গাটা আপনি যদি একটু আলোকপাত করতে পারেন from the context of the broader development crisis. আমার মনে হয় যে এই জায়গাটাতে আমরা যখন বহুজাতিক প্রতিষ্ঠানের কথা বলি কিংবা একজাতিক প্রতিষ্ঠানের কথা যখন বলি, তখন এই সংকটের দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে এই জাতীয় বহুজাতিক যে প্রতিষ্ঠান আছে, সেটা বিশ্বব্যাংক হতে পারে, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার হতে পারে, জাতিসংঘ হতে পারে। তারা যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন বিশ্বের যে ব্যাপার-স্যাপারগুলো, বিশ্বের যে চালচিত্র, সেটা ভিন্নতর ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রতিষ্ঠানগুলো এসেছে। এই প্রতিষ্ঠানগুলো তখনকার যে বৈশ্বিক যে সমস্ত শক্তি, তাদের দ্বারা প্রভাবিত হয়ে তারা এক ধরনের কার্যক্রম তারা শুরু করেছে। এখন যে সংকটের কথা বলছি, সে কারণ বর্তমানে বিশ্বের যে অর্থনৈতিক যে মানে কেন্দ্রবিন্দু, সেটা সরে গেছে। বর্তমানে বিশ্বের যে চালচিত্র, সেটা বদলে গেছে এবং বর্তমানে বিশেষ করে জাতিসংঘের যে রকমের কাঠামো আছে, প্রাতিষ্ঠানিক কাঠামো, সেইটা দিয়ে ৪৫-এর পরবর্তী এই সংস্থাটি বর্তমানের সমস্যার কোনো রকমের সমাধান করতে পারছে না। এবং সেই অর্থে রাজনৈতিক দিক থেকে বিভিন্ন দেশ বলছে যে জাতিসংঘ মোটামুটিভাবে একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যেটা অকার্যকর। এটা বারবারই উঠে আসছে, সব সংকটের সময় উঠে আসছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যেটাতে আপনি গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে যে অর্থায়নের ব্যাপারটি। এখন বর্তমান অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রবণতা খুব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে বহুজাতিক বা বহুপাক্ষিক থেকে একপাক্ষিক বা দ্বিপাক্ষিকে চলে আসে।
এবং বিশেষত যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সব সমস্যারই সে দ্বিপাক্ষিকভাবে সমাধান করবে, কোনো বহুপাক্ষিক প্রতিষ্ঠানের মাধ্যমে নয়। অতএব বাংলাদেশের সঙ্গে তার সমস্যার সমাধান সে বাংলাদেশের সঙ্গে করবে, ভুটানের সঙ্গে সমাধান সে ভুটানের সঙ্গে করবে। যদিও আঞ্চলিকভাবে যদি একটা বহুপাক্ষিক প্রতিষ্ঠানের মাধ্যমে এটা করা হয় অনেক বেশি কার্যকর হবে, কিন্তু সেটা করবে না। যার জন্যে আমরা তৃতীয়ত দেখতে পাচ্ছি যে এক ধরনের, আমি যেটাকে বলি যে অর্থনৈতিক জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে। যে আমার সম্পদ, আমার কর্মকাণ্ড, আমার ব্যাপার-স্যাপার এটা আমার মধ্যেই থাকুক। আমি এই জাতীয় ব্যাপারের মধ্যে থাকবো। তো এর ফলে দেখা যাবে যে ক্রমান্বয়ে আমার মনে হয় যে এই যে একটা অর্থনৈতিক জাতীয়তাবাদের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, এবং যেটা কিন্তু অভিবাসনের উপরেও প্রভাব ফেলছে বিরাটভাবে। তো এইটা একটা সংকট দেখা যাচ্ছে। তো সাধারণভাবে এই যে প্রবণতা বিশেষ করে বড়, বড় শক্তিগুলোর মধ্যে আছে, তার জন্য মানে ব্যবস্থাটা কি দাঁড়াচ্ছে, অবস্থাটা কি দাঁড়াচ্ছে? বহুজাতিক যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো বিশেষত যারা বিভিন্ন সদস্য রাষ্ট্রের অনুদানের উপরে, চাঁদার উপরে চলে, তারা তাদের কার্যক্রম কমিয়ে নিয়ে আসতে বাধ্য হচ্ছে। এবং যেখানে সংকট আছে, সংঘাত আছে, সেটা সিরিয়াতে হতে পারে, ফিলিস্তিনে হতে পারে। আম সাংগঠনিক দিকটা বাদই দিলাম। কিন্তু অর্থায়নের দিক থেকে এমন একটা অবস্থার আম সম্মুখীন তারা হয়েছে যেখানে তারা কার্যক্রম করতে পারছে না। যেমন শান্তিরক্ষী বাহিনীর জন্য যুক্তরাষ্ট্র বলেছে যে সে টাকা বন্ধ করে দেবে। তো সেটা যদি বন্ধ করে দেওয়া যায়, যেখানে শান্তিরক্ষী বাহিনী বিভিন্ন সংকটের জায়গায় আছে, তারা কাজ করতে পারবে না। তা আমার মনে হয় যে এই ব্যাপারটি বিশেষ করে যারা উন্নয়নশীল দেশ আছে এবং ইউরোপের যে সমস্ত দেশগুলোকে আমরা জানি যে যারা বহুপাক্ষিক বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং তাদের একটা ইতিহাস আছে বহুপাক্ষিকভাবে কাজ করার এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করার। আমার মনে হয় যে এখানে একটা মানে কণ্ঠস্বরের যে ব্যাপকতাটা বাড়াতে হবে, এবং আমরা বোধহয় সমবেতভাবে বলতে হবে যে আমরা যদি অর্থায়ন বন্ধ করে দেই, তাহলে পরে কিন্তু সাধারণ মানুষ, বিশ্বের বিভিন্ন মানুষ নানানভাবে প্রভাবিত হবে এবং তাদের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে। আমরা যখন বৈশ্বিক যে সমস্ত বহুপাক্ষিক প্রতিষ্ঠানের কথা বলি এবং তাদের অদক্ষতার কথা বলি, তাদের অকার্যকারিতার কথা বলি, এখন যদি খুব সাধারণ একটা প্রশ্ন করা হয় যে মনে করা হোক যে জাতিসংঘ নেই, তাহলে অবস্থাটা কি আরো ভালো হবে? হুম, না অবস্থাটা আরো হুম, খারাপ? তো সুতরাং একটা সংগঠন, সেটা বিশ্বব্যাংকই হোক, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারই হোক, জাতিসংঘই হোক, তাদের কার্যকারিতা যেখানে আছে সেটার উপরে সেটাকে সামনে নিয়ে আসা এবং ব্যর্থতা থেকেও নিশ্চয়ই আমরা সেখানে কি শিখতে পারি সেটা বলা, এবং সেখানেও আবারও দিক দর্শনটা, দিক নির্দেশনাটা বদলানো। কিন্তু তার মানে এই নয় যে অর্থায়ন বন্ধ করে দিতে হবে। কারণ অর্থায়ন বন্ধ করে দিলে আমাদের কিন্তু বৈশ্বিকভাবে কোনো বিকল্প নেই, এবং বর্তমানে বৈশ্বায়ন তো হবেই। আপনার প্রতিষ্ঠান থাকুক বা না থাকুক। আজকে যে আমরা তথ্য প্রযুক্তির যে আ বিস্তার দেখছি, সেটা তো বৈশ্বায়নকে প্রভাবিত করছে, সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা কোনো প্রাতিষ্ঠানিক কোনো ব্যাপার এর মধ্যে নেই। তো সুতরাং বৈশ্বায়ন তো হবেই। কিন্তু এই বৈশ্বায়নকে ইতিবাচকভাবে করার জন্যে আমার মনে হয় অর্থায়ন বন্ধটা এটা কোনো কার্যকরী কোনো ব্যবস্থা নয়। এটা বরং পুরো ব্যাপারটিকে আরো বেশি সংকটের মুখোমুখি নিয়ে যাবে। right, right, ওকে। আম আ স্যার, আপনার এই ব্যাপারে আপনিও ইউএন সিস্টেমের সাথে আপনারও কিছুটা পরিচয় আছে। পরিচয় আছে। তো এই এই জায়গায় এনিথিং এলস ইউ ওয়ান্ট টু এড? মানে একটা তো অফ কোর্স মানে কাউন্টার ফ্যাকচুয়াল টা তো ইস নট দ্যাট ইউএন সিস্টেম মানে মানে আমরা না থাকলে মানে অবশ্যই দ্যাট উইল বি আ হিউজ ক্রাইসিস। কিন্তু আ মানে আ আ মানে এই ইউএন মানে আমরা যারা মানে ইউএন সিস্টেমের সাথে না, বাইরে থেকে আমরা যে মানে যতটুকু দেখি, এই ইউএন রিফর্ম হ্যাজ বিন অন দ্য এজেন্ডা ফর সো লং। হ্যাঁ? ইয়েট আমরা আসলে সাবস্ট্যান্টিভ কোনো রিফর্ম তো ওইভাবে তো মানে মানে ওইভাবে আমরা দেখি না। এবং দ্যা আ মানে যেটা সাধারণ মানুষ মানে যারা সাধারণ জনগণ যেটা দেখে, ইউএন দ্যা এগেইন দ্যা পারসেপশন অফ প্রিভিলেজ। হুম।
দ্য পারসেপশন অফ ইনইকুয়ালিটি এন্ড দ্য প্রিভিলেজ, যেটা বেসিক্যালি মানে দেখে, এবং সেইখানেও নানা ধরনের লোকাল স্টাফ, ইন্টারন্যাশনাল স্টাফ, নানা ধরনের ইনইকুয়ালিটিস বেসিক্যালি থাকে। তো ওই জায়গা থেকে থেকে আমার মনে হয় যে it will be difficult to find a lot of sympathizers Absolutely. amongst the common people, even common, educated people around. Of course, not UN system না থাকার ব্যাপারে না, but serious reform left to their own devices কতটুকু হবে? I mean, I'm not sure. আমি জানি না স্যার আপনার কোনো এই ব্যাপারে whether you have got any. কি যে হবে তো বলা খুব কঠিন অবশ্যই। আহ, সে যেটা বললো যে অর্থনৈতিক জাতীয়তাবাদ, Right. রাজনৈতিক That's true. জাতীয়তাবাদ, সব রকম জাতীয়তাবাদের খপ্পরে যখন একটা বহুমাত্রিক প্রতিষ্ঠান পড়ে যায়, সেখানে তো সে কিছুটা অকার্যকর হবেই। কারণ বহুমাত্রিক প্রতিষ্ঠানের মাধ্যমে পৃথিবীর উন্নতি করার মৌলিক অ্যাসাম্পশনটা হচ্ছে যে আমরা সবাই সবার জন্য, Right. এবং এই যে পারস্পরিক সহানুভূতি, জি। এক দেশের লোক আরেক দেশের প্রতি, এক জাতির লোক আরেক জাতির প্রতি, এই সহানুভূতিটা দিয়ে যদি আমরা শুরু না করি, তাহলে অবশ্যই সমস্যা হবে। কিন্তু এই সমস্যা তো কোনো ইমিডিয়েট সমাধান নেই। আমি তিনটা জিনিস মনে করি এসব সম্বন্ধে, এই ইউএন সিস্টেম বা ওভারঅল বহুমাত্রিক প্রতিষ্ঠানগুলো ক্রাইসিস সম্বন্ধে তিনটা দিক আছে এখানে আমার মধ্যে। একটা হচ্ছে যে প্রথম যেটা আশা ছিল দ্বিতীয় মহাযুদ্ধের পরে যখন জাতিসংঘের তৈরি হয়, একটা প্রধান উদ্দেশ্য ছিল রাজনৈতিক সংঘাত কমানো। Right. আর রাজনৈতিক সংঘাতের সাথে সাথে সত্যিকারের সংঘাত, ওয়ার, যুদ্ধ কমানো। তো সেটা শুধু জাতিসংঘের মাধ্যমে না, আরো কতগুলো নেটো এবং অন্যান্য জি। তো ওই দিক থেকে অনেকটা সফল হয়েছে, ইন দ্য সেন্স যে দ্বিতীয় মহাযুদ্ধ পর যেরকম ভয় হতো যে আবার এই ধরনের Yeah, একটা বিশ্বযুদ্ধ হবে কিনা, বড় বড় পক্ষের মধ্যে যুদ্ধ হবে কিনা, সেটাকে সামলানো গেছে। জি। কাজে ওইদিকে একটা সফলতা আছে, এবং এটা আমি মনে করি যে এটা একটা বড় সফলতা। Absolutely. আমরা অনেক সংঘাত দেখি, কিন্তু যদি তুমি পরিসংখ্যান নাও জি, দেখবে জি। যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে সংঘাতের পরিমাণ এবং প্রকটতা জি। আগের 100 জি। বছরের তুলনায় অনেক কম। সেদিক থেকে এক সাফল্য অবশ্যই আছে। ফ্রিকোয়েন্সি বেশি হতে পারে। ফ্রিকোয়েন্সিও বেশি না, ফ্রিকোয়েন্সিও বেশি। ফ্রিকোয়েন্সিও বেশি না। আগে হয়তো বড় ছিল, ছোট জি। ছিল, অনেক ছোট ছোট ছিল। রাইট। And if you go back in history further, তাহলে the frequency আরো আরো বেশি। হ্যাঁ, তো অবশ্যই ফ্রিকোয়েন্সিতে একটা ট্রেন্ডে কমে আসছে, এবং দ্বিতীয় মহাযুদ্ধের পরে ফ্রিকোয়েন্সি কমেছে এবং প্রকটতাও কমেছে। তো ওটা অবশ্যই একটা বড় সাফল্য। কিন্তু যতখানি সাফল্য আমরা আশা করেছিলাম তা হয় নাই, এবং ওই কারণেই যে আমরা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারছি না। অনেক যা বিশেষ করে বড় বড় দেশগুলো, শক্তিশালী দেশগুলো, যাদের হাতে এটার ক্ষমতা বেশি, তারা তাদের দলীয় বা তাদের নিজের জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারছে না। তো ওখানে ব্যর্থতা আছে অনেক। তো বহুমাত্রিক প্রতিষ্ঠানগুলোর, বিশেষ করে জাতিসংঘ এবং তার আনুষঙ্গিক যে সংস্থাগুলো আছে, সেগুলো সম্বন্ধে আমি তাদের তিনটা দিক আমি আলাদাভাবে দেখতে চাই, যদিও তারা পরস্পরের সাথে সম্পৃক্ত। প্রথমটা যেটা আলোচনা করলাম যে রাজনৈতিক, বৃহত্তর অর্থে রাজনৈতিক দিকে ব্যর্থতা আছে, কিন্তু সাফল্যও আছে। এবং অর্থায়নের ব্যাপারেও আমি একই কথা বলবো যে ব্যর্থতা অনেক কিছুই আছে, কিন্তু তারপরেও এই দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে অর্থায়নের যে একটা বিরাট পরিবর্তন হয়েছে, যার ফলে অনেক উন্নয়নশীল দেশ উপকৃত হয়েছে। সমানভাবে সবাই উপকৃত হয়নি, কিন্তু মূলত এবং প্রধানত অধিকাংশ দেশেরই উন্নয়নে সহায়তা করেছে। আমাদের নিজেদের দেশের কথাই যদি চিন্তা করি, বাংলাদেশে যখন শুরু করেছিলাম যাত্রা, তখন যদি বিশেষ অর্থায়ন আমরা না পেতাম, তাহলে আজকে আমরা এই অবস্থায় হয়তো আসতে পারতাম না। যে প্রথম ধাক্কাটা যে সামলানো অসম্ভব হয়ে পড়তো। তো আমার মনে হয় অর্থায়নের সাফল্য অনেক আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি তৃতীয়টা, সেটা হচ্ছে মানবাধিকারের উপরে দৃষ্টিপাত করানো। এই যে মানবাধিকার যে সংস্থাগুলো জাতিসংঘের অন্তর্ভুক্ত, তারা যেভাবে একটা জবাবদিহিতার প্রাতিষ্ঠানিক পরিবেশ সৃষ্টি জি। করেছে,
বিভিন্ন দেশকে ডেকে ডেকে এনে এনে বলো তোমরা কেন করছো, এরকম তোমাদের অভিযোগ আছে, উত্তর দাও। এটা অনেকটা যেমন জি জেরা করার মতো জি এটা হয়, হ্যাঁ। তাছাড়া বিভিন্ন রকম রিপোর্ট প্রকাশ করছে সময় থেকে থেকে কিছুদিন পর পর। এতে করে একবারে সব পরিবর্তন হচ্ছে না এবং হবেও না। মানবাধিকারটা প্রতিষ্ঠিত করা এমনই একটা কঠিন কাজ, এক ধাপে হবে না। কিন্তু মূল্যবান যে কাজটা তারা জি করছে, জি যে একটা আয়না চোখের সামনে তুলে ধরছে, দেখো তোমাদের চেহারা এরকম। এটা তোমরা কি জবাব দেবে? আমার মনে হয় এটার অনেক গুরুত্ব আছে এবং ওরা সে মাল্টিল্যাটারাল হুম, তরফ থেকে যখন এই আয়নাটা হুম, তুলে ধরানো হয়, তখন দেশের ভিতরে যে শক্তিগুলো আছে, সে right, ডেভেলপমেন্ট সেক্টরে হোক, অন্য সেক্টরে হোক, তারা তখন ওটাকে সম্বল করে তখন অভ্যন্তরীণ প্রতিরোধটা তৈরি করতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় জাতিসংঘ এবং তার আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোর একটা মূল্যবান জি ভূমিকা জি আছে। জি কাজে আমি যদি সবগুলো চিন্তা করি একত্রে, রাজনৈতিক যে সফল কিছুটা হয়েছে, অর্থায়নের ভালো সফল হয়েছে এবং মানবাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে জাতীয় শক্তিগুলোকে একটা বেস তৈরি করে দিচ্ছে ওরা। সব দিক থেকে চিন্তা করি, তুমি যে প্রশ্নটা একবার একটু রেটোরিক্যালি ওতে জি করেছিলে, জি জাতিসংঘ না থাকলে কি হতো? আমার মনে হয় খারাপ। জি জি না আরো অনেক কোন ভালো that's করার right সম্ভাবনা আছে। that's right কিন্তু that's right পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই। right উই শুড নট লুক ব্যাক, উই শুড লুক ফরওয়ার্ড, right যে আমরা যতটুকুই অর্জন করেছি তার চেয়ে আরো বেশি কিভাবে অর্জন জি করতে পারি জি সেদিকে বরং জি চিন্তা করতে হবে। এক্স্যাক্টলি আমার মনে হয় মানে মূল ক্রিটিকের জায়গা ইজ নট ইন টার্মস অফ ইউএন কি মানে ইউএন সিস্টেম দ্বারা কি হচ্ছে, যে জায়গাটা আমার মনে হয় যে সফলতাগুলো আছে আমার মনে হয় মানে সাধারণ ক্রিটিসিজমটা হচ্ছে যে ক্যান ইট বি ডান মোর এফিশিয়েন্টলি। নিশ্চয়ই, নিশ্চয়ই করার সুযোগ হ্যাঁ? আছে। তো এবং সেইটার এবং ওই জায়গায় কিভাবে বেসিক্যালি করা যায় আরকি। আ আ সো সো দ্যাটস দ্যা বেসিক ক্রিটিক আরকি। আচ্ছা এখন আমরা আ একটু গিয়ার শিফট করতে চাচ্ছি। আমরা তো যেটা আ ওসমানী স্যার একদম শুরুতে এই যে এই জিনিসটা আ আপনি বললেন যে হ্যাঁ, ফার্স্ট অর্ডার ক্রাইসিস ডেভেলপমেন্ট স্টাডিজ এ নেই ইন টার্মস অফ প্রিন্সিপলস। আম কিন্তু সেকেন্ড অর্ডার crisis যদি আমরা বলি in terms of translating that into practice in the new institutional framework যেটা is in crisis because of crisis of globalization, crisis of democracy, crisis of global markets, গ্লোবাল গভর্নেন্স global যেটা। governance এই জায়গাগুলো ক্রাইসিসের কারণে the whole institutional framework is not the way we thought development studies এর principles গুলো applied হবে। সুতরাং এখন সেই জায়গায় একটা ক্রাইসিস এবং দ্যাট আই সি এজ আ ফান্ডামেন্টাল ভেরি ইম্পর্টেন্ট ক্রাইসিস। তো এবং ইন টার্মস অফ ডেভেলপমেন্ট স্টাডিজ আমরা কিভাবে পড়াবো, কারিকুলাম কি হবে, ফোকাসটা কোন জায়গায় দেওয়া দরকার, প্যাডাগজি কি হবে এন্ড সো এন্ড সো ফোর্থ। তো এই জায়গায় আমি যেটা স্যার আপনি যেহেতু ডেভেলপমেন্ট আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট স্টাডিজ আপনার হাতে তৈরি, আই উড লাভ টু হিয়ার ইয়োর রিফ্লেকশন। হ্যাঁ, কি হবে সেটা তুমি আসলে বলে দিয়েছো। যে আমরা যেই ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের অ্যাসাম্পশনে এতদিন কাজ করে আসছি, সিলেবাসটা এভাবে তৈরি করা, এখন সেটা পরিবর্তন আনতে হবে এর মধ্যে, টু রিফ্লেক্ট দ্য নিউ ইনস্টিটিউশনাল চেঞ্জেস। এবং তার জন্য আমাদের সিলেবাসগুলিকে আপডেট করতে হবে এবং বিষয়বস্তুটাকে আরো বর্তমানের সাথে প্রাসঙ্গিক করতে হবে। এগুলি ইন্টারনাল কাজ। জি আমার মনে হয় না জি যে খুব কঠিন কাজ, কিন্তু করণীয় কাজ এবং এদিকে মনোযোগ দিতে হবে। সো দ্যার ইজ এ টাইম হ্যাজ কাম। আমরা যখন এমডিএস তৈরি করলে জি তুই আমার দিকে দিচ্ছ, কিন্তু ইউ হ্যাভ টু অ্যাকনলেজ দ্যাট ইউ আর ইকুয়ালি গিল্টি টু সাম এক্সটেন্ট। ইউ আর পার্টনার ইন ক্রাইম। আমরা দুজনে মিলেই করেছিলাম সেটা। হ্যাঁ? করেছিলাম। কিন্তু সেটা তো 25 বছর আগের কথা। কোয়ার্টার অফ জি সেঞ্চুরি এগো দ্যাটস ট্রু। চিন্তা যদি করো, ইটস আ লং টাইম। I think the time has come to revise and revamp the syllabus জি to reflect the new জি realities. জি এটা করতে হবে। তো সেলিম ভাই এই জায়গায় আপনি যেহেতু ইউ কামিং অ্যাট ইট নিউ, আপনিও বিন লুকিং এট দ্য সিলেবাস এবং অল দ্যাট স্টাফ মানে কারিকুলাম ডিজাইন, ক্যান আই হ্যাভ ইউর থটস অন দিস? আমার মনে হয় যে এই যে উম, প্রথাগতভাবে যে আমাদের পাঠ্যসূচিতে যেভাবে উন্নয়ন পাঠকে প্রতিফলিত করা হয়েছে সেখানে কতগুলো পরিবর্তন ঠিক নয়, কিন্তু কতগুলো জায়গায় আরো জোর দেওয়া দরকার। যে এখন এখন পর্যন্ত আমরা সেই কার্যক্রমের মধ্যে পাঠ্যসূচির মধ্যে দেখছি
যে উন্নয়নের ব্যাপারে অগ্রগতি ব্যাপারটিকে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। সেটা প্রবৃদ্ধি হতে পারে, সেটা জাতীয় আয়ের আ অগ্রগতি হতে পারে। আমার মনে হয় যে সাধারণভাবেই আমরা মনে করছি যে উন্নয়নের গুণগত দিক যেটা, সেই জায়গাটাতে আমার মনে হয় আরো বেশি জোর দেওয়া দরকার। আ উন্নয়নের গুণগত দিকের প্রতি যদি জোর দেই তাহলে কতগুলো বিষয় কিন্তু এই উন্নয়ন পাঠের মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে। সমতার কথা চলে আসবে। কারণ সমভাবে বন্টন হলে পরে সেটা উন্নয়নের গুণগত দিক বাড়াবে। পরিবেশের কথা চলে আসবে। পরিবেশ নষ্ট করে দিয়ে আমরা প্রবৃদ্ধি বাড়াতে পারি। কিন্তু যদি আমরা পরিবেশ বান্ধব একটা প্রবৃদ্ধি করতে পারি সেটা আমাদেরকে সাহায্য করবে। সুশাসনের কথা আসবে। সুতরাং আমি মনে করি যে উন্নয়ন পাঠে কার্যক্রম বা পাঠ্যসূচির মধ্যে এই জিনিসটা রাইট। আসা দরকার। ১। ২ নম্বর হচ্ছে যে এখন পর্যন্ত উন্নয়ন পাঠের কার্যক্রমের মধ্যে যদি আমরা দেখি, পাঠ্যসূচির মধ্যে দেখি, তাহলে পরে প্রথাগত বহু জিনিসই সেখানে বেশ প্রাধান্য পায়। এই উন্নয়নকে আমরা জাতীয় আয়, মাথাপিছু আয় বৃদ্ধি বলছি, শিল্পায়নের সাথে এক সমার্থক মনে করছি, অবকাঠামো উন্নয়নের সাথে সমার্থক মনে করছি। কিন্তু বিশেষত অমর্ত্য সেনের কাজের পরে এবং সক্ষমতা তত্ত্বের পরে আমরা তো জানি যে উন্নয়ন প্রক্রিয়ায় মানুষকে প্রতিস্থাপন করতে হবে কেন্দ্রে। সমস্ত উন্নয়নের আসল ব্যাপারটি হচ্ছে মানুষের যেটাকে আমরা বলি যে মানুষ তার সুফল ভোগ করুক এক এবং তার যে কণ্ঠস্বরের স্বাধীনতা বাড়ুক, তার মানবাধিকার বাড়ুক। তা আমার মনে হয় যে এটাকে উন্নয়ন পাঠের মধ্যে এটাকে নিয়ে আসতে। আর তৃতীয়ত আমার মনে হয় যে এখন পর্যন্ত উন্নয়ন পাঠকে আমরা মোটামুটিভাবে অর্থনীতি কেন্দ্রিক রেখে দিয়েছি অনেকটাই। এবং সেখানে আমার মনে হয় যে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেটা গণতন্ত্রের পাঠ হতে পারে, সেটা আম রাজনীতির ব্যাপার হতে পারে, সেটা নৃতত্ত্বের ব্যাপার হতে পারে, ইতিহাসের ব্যাপার হতে পারে। উন্নয়ন তো শুধুমাত্র একপাক্ষিক কোনো ব্যাপার নয় বা অর্থনৈতিক ব্যাপার নয়। এর সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে তার সাথে মিলেই কিন্তু উন্নয়ন। তা আমার মনে হয় সেই ব্যাপারগুলোকে যদি আমরা নিয়ে আসি তাহলে পরে অনেক লাভ হবে। এখন কথাটা হচ্ছে শিক্ষাদানের ব্যাপার। আমি মনে করি যে উন্নয়ন পাঠের ছাত্ররা শুধু শ্রেণীকক্ষে শিখবে তাও নয়। উন্নয়ন পাঠের ছাত্ররা শুধু যে আম সামষ্টিক ব্যাপারে শিখবে তাও নয়। আমার মনে হয় তাদের বেশ কিছু শিক্ষা মাঠ পর্যায়ে হতে হবে। হতে হবে। অ্যাবসলিউটলি। কারণ এইটা বারবারই দেখা গেছে যে উন্নয়ন বিশেষজ্ঞদের তাদের মানসিকতার সঙ্গে কিন্তু বাস্তবতার একটা বিরাট ফারাক। এবং সেইটা নানান রকমের হতাশা, নানান রকমের সমস্যা তৈরি করে। এখন আমি উন্নয়ন পাঠ থেকে আমি বেরিয়ে যাব স্নাতক হয়ে। কিন্তু আ বিশেষত মাঠ পর্যায়ে কি অবস্থা, মানুষের কি অবস্থা, দারিদ্র্যের কথাই যদি ধরি। এখন আমরা দারিদ্র্যের প্রচুর পরিমাপ করতে পারি। কিন্তু রংপুরে একসময় যখন মঙ্গা ছিল বা সেই সময় আসলে দারিদ্র্য স্বরূপটা কি এটা বোঝা জি। বা আমাকে যদি উন্নয়ন পাঠের পরে ওই জায়গায় গিয়ে একটা নীতিমালা তৈরি করতে হয়, একটা কর্মসূচি তৈরি করতে হয়। তাহলে পরে বাস্তবতার সাথে আমরা কি করে এটা করব? এইটার জন্য আমার মনে হয় যে উন্নয়ন পাঠকে এই মানে বলা চলে যে শ্রেণীকক্ষের বাইরে গিয়ে মাঠ পর্যায়ে মানুষের রাইট। জীবনের সাথে জি, সম্পৃক্ত জি, করা। জি। গ্রেট তো আমি আমার এই প্রসঙ্গে জি, একটু হ্যাঁ, বলি। প্লিজ। তুমি যে বলেছো একদম আমি একমত। তোমার হয়তো মনে আছে যে আমরা কয়েক বছর আগে পভার্টি মডিউলটাকে জি, একদম নতুন করে রিভ্যাম্প করেছিলাম। আমি জানি না অনেক মডিউল হয়তো অতখানি করা হয়নি। কিন্তু পভার্টি মডিউলটাকে করা হয়েছিল এবং তার একটা প্রধান উদ্দেশ্য ছিল, তুমি যা বলেছ ঠিক তাই, যে পুরোটা শিক্ষা যেন শ্রেণীকক্ষে না হয়। তো ওখানে বিশেষভাবে ব্যবস্থা করা হয়েছিল যে তাদেরকে মাঠ পর্যায়ে যেতে হুম, হবে হুম। এবং গিয়ে মাঠের অভিজ্ঞতা থেকে তাদের কি শিখলো, কি জানলো এবং সারা সেমিস্টার ধরে যে পুঁথিগত বিদ্যাগতই হলো, জি, তার সাথে ওই প্রত্যক্ষ অভিজ্ঞতাটাকে মিলিয়ে একটা লেখা, জি, যার ভিত্তিতে তারা ওটার উপরও যথেষ্ট একটা গুরুত্ব দেওয়া হতো। জি, আমার মনে হয় এটা এখনো আছে, জি, আমি আশা জি, করি ওটা জি, এখনো আছে। জি। একইভাবে সব সব মডিউলের ক্ষেত্রে মাঠে যাওয়া সম্ভব না, হুম, কিন্তু মাঠে না গেলেও বর্তমান পরিস্থিতিকে বিশ্লেষণ করা যায় ঘরে বসেও, এবং সেটা এক ধরনের মাঠের কাজ। এবং জি, আমার ধারণা, আমি চেষ্টা করি যেমন আমার মডিউলগুলোতে তাদেরকে কিছু কাজ প্রজেক্ট জি, দেওয়াতে, জি। কিছু অ্যাসাইনমেন্ট দেওয়াতে, যেখানে যে জ্ঞানটা তারা শ্রেণীকক্ষে পেল সেটাকে ব্যবহারিক। বাংলাদেশ বা বিশ্বের ওভারঅল দেখে একটা ব্যাখ্যা করা, হুম, বিশ্লেষণ করা। হুম।
ওটাও এক ধরনের জি প্র্যাকটিক্যাল। আর জি জি এইভাবে প্রত্যেকটা মডিউলে এরকম একটা সুযোগ তৈরি করে দিতে হবে। আরো ব্যবহারিক ব্যবহারিক দিকটা সেটা মাঠে গিয়েই হোক রাইট বা বা ঘরে হ্যাঁ বসে হ্যাঁ রাইট জি পর্যালোচনা করেই হোক, পর্যবেক্ষণ করেই হোক, ব্যবহার করা, অ্যাপ্লাই করা টু দ্য রিয়েল জি ওয়ার্ল্ড। জি জি এটা সুযোগ জি প্রত্যেকটা জি মডিউল যতটুকু জি প্রত্যেক জি মডিউলে হয়তো সম্ভব হবে না, যতটুকু করা যায় জি এটা জি করতে হবে। জি, আমার মনে হয় আমার একটা লাস্ট একটা ইয়ে ছিল সেটা হচ্ছে যে আমরা উই স্টার্টেড ডেভেলপমেন্টের ক্রাইসিস দিয়ে আমরা শুরু করলাম অ্যান্ড দেন উই ট্রাই টু আনপ্যাক দ্যাট ট্রাই টু লিঙ্ক ইট উইথ ডেভেলপমেন্ট স্টাডিজে কিভাবে সেই ক্রাইসিসটাকে আমরা রেসপন্ড করতে পারি সেটা নিয়ে আমার আমার শেষ জায়গাটা ইজ ভেরি অপারেশনাল এবং সেটা হচ্ছে মানে আলটিমেটলি তো এমপ্লয়েবিলিটি এবং এটা সো এটার সাথে ডেভেলপমেন্ট প্র্যাকটিসের একটা বড় সম্পর্ক আছে কারণ এখন পর্যন্ত মূলত ডেভেলপমেন্ট স্টাডিজে অন্তত আমাদের দেশে মূলত যারা পড়তে আসে তারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার জন্যই আমাদের বর্তমান রিয়ালিটি হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টর ইটসেলফ ইজ ইন ডিপ ক্রাইসিস ডিপ ফান্ডিং কাটস থেকে মূলত কিন্তু আরো অনেক কারণেই আমার মনে হয় এগেন এটার সাথে আমার মনে হয় যে শ্রিঙ্কিং সিভিল সোসাইটির একটা বড় ধরনের একটা সম্পর্ক ইলিবারাল ডেমোক্রেটিক প্র্যাকটিসেস গুলো ছিল সেটার ফলে এক ধরনের সিভিক স্পেসের সংকোচন অলরেডি হচ্ছিল সেটার সাথে যুক্ত হলো ফান্ডিং ক্রাইসিস মিলে এক ধরনের আহ, আহ, আসলে ডেভেলপমেন্ট সেক্টর বলে আসলে এখন কি ইট ইজ ভেরি আনক্লিয়ার এই ব্যাপারে আপনাদের কোনো রিফ্লেকশন আছে কিনা বলবে আপনি বলুন। না, তুমি ঠিকই সত্যি কথা যে আমাদের ছাত্র ছাত্রী যারা আসতো তার একটা বড় অংশ তথাকথিত ডেভেলপমেন্ট সেক্টর অর্থাৎ এনজিও এনজিও সেক্টর, বিভিন্ন এই সেক্টরটা থেকে আসতো। এর বাইরেও আসতে পারে, কিছুটা ছিল। তো সত্যি এবং এটাও সত্যি যে ওই সেক্টরে একটা ক্রাইসিস যাচ্ছে এবং অনেকে ভয় পাচ্ছে যে এর ফলে আমাদের ইনটেক হয়তো কমে যেতে পারে এবং সেটাও হতে পারে। কিন্তু আমাদের যখন তুমি যে অপারেশনাল কথা বলছো, আমাদের কোর্সটাকে যখন আমরা মার্কেটিং করব তখন একটু জোর দিয়ে বলতে হবে যে এটা শুধু বা মূলত যারা ডেভেলপমেন্ট সেক্টরের সাথে যুক্ত তাদের জন্যই যে প্রযোজ্য তা না। কারণ ডেভেলপমেন্টের কাজ এবং ডেভেলপমেন্টের নলেজ এই দুটোর প্রভাব আমাদের জীবনে, প্রত্যেকের জীবনের যে কোনো না কোনো, সেটা ব্যক্তিগত জীবনে হোক, কর্মজীবনে হোক, সামাজিক জীবনে একটা প্রভাব আছে। যে ব্যক্তি সরকারি চাকরি করছেন, যে ব্যক্তি ফিনান্সিয়াল সেক্টরে ব্যাংকে কাজ করছেন, যে ব্যক্তি একটা বিজনেস পরিচালনা করছেন, তাদের কর্মজীবন দেশের অর্থনৈতিক বিশ্বায়নের পরিবর্তন এর প্রভাব থেকে তো মুক্ত না। কাজেই এই দেশের অর্থনৈতিক পরিবর্তন, বিশ্বের অর্থনৈতিক পরিবর্তন আমাকে কিভাবে এফেক্ট করছে এটা প্রত্যেকেরই বুঝতে হয়। যে সরকারি চাকরি করছে তাকেও বুঝতে হবে, যে অর্থনৈতিক সেক্টরে কাজ করছে তাকেও বুঝতে হবে, যে ব্যবসা করছে তাকেও বুঝতে হবে। এবং সেই জ্ঞানটা যদি সে এখান থেকে আহরণ করে নিতে পারে, আমার ধারণা সেই জ্ঞান সেখানে প্রযোজ্য হবে, ওয়ান ওয়ে অর দ্য আদার, জাস্ট ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং, অন্ততপক্ষে এটুকু যে কি হচ্ছে আমার চারিদিকে, যার ফলে আমার যে কাজ, আমার যে বিশেষ কাজ, সে কিভাবে প্রভাবান্বিত হচ্ছে। এটা একটা দিক আমার মনে আছে। আরেকটা জিনিস যেটা জেনারেল কথা, সবাই ট্রান্সফারেবল স্কিলস যেগুলো আমরা বলি, যে একটা বিষয়কে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গিতে দেখা, বুঝতে পারা, আলোচনা করা, একটা যে বিভিন্ন দিক, অর্থনীতির সাথে রাজনৈতিকের সাথে টেকনোলজিক্যাল, এই জিনিসগুলো মিলিয়ে ইন্টারকানেক্ট করে দেখার যে স্কিল, এই স্কিলগুলো যদি আমরা দিতে পারি, যে কোনো জীবনে যে কোনো ক্ষেত্রে তারা কাজ করুক না কেন, ওই স্কিলগুলো তাদের কাজে লাগে। এবং দ্য ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ ইজ আ গ্রেট এরিনা যেখানে ইন্টিগ্রেশনটা দরকার। মানে ওইটা ছাড়া ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস। কাজে আমরা যদি ওইভাবে শুধু আমরা মার্কেটিং শুধু করবো তা না, আমাদের শিক্ষাতেও, শিক্ষাদানের মধ্যেও এই জিনিসগুলো যেন প্রতিষ্ঠিত করতে পারি, যে বিভিন্ন দিকগুলোকে ইন্টিগ্রেট করে কিভাবে দেখা যায়, তাহলে এই যে স্কিলটা ডেভেলপ হলো, সেটা ডাজন্ট ম্যাটার সে কোন সেক্টরে কাজ করছে, ইট উইল বি হেল্পফুল।
সেলিম ভাই। আমি একদম একমত। আমার মনে হয় যে এখন আমরা যেটাকে উন্নয়ন খাত বলছি, একসময় সেটাকে সরকারি খাতের সাথে একত্র করা হতো। পরবর্তী সময়ে যখন বেসরকারি সংস্থাগুলো আসলো, এটা আরেকটু বিস্তৃত হলো। আমার মতে যে উন্নয়ন খাতটা ছোট নয়। যারা নানান রকমের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তারা সবাই উন্নয়ন সবাই খাতের উন্নয়ন সঙ্গে খাতে জড়িত। আছে। তার মধ্যে সরকার আছে, বেসরকারি সংস্থা আছে, বেসরকারি খাত আছে। মানে বেসরকারি খাতের তো আসল উদ্দেশ্য থাকুক, মুনাফা তারা করবে। কিন্তু সেই সঙ্গে, সঙ্গে আচ্ছা। তাদের সামাজিক দায়িত্বও জি, আছে জি, এবং সেই সামাজিক দায়িত্ব পালন করতে হবে। বাইরে থেকে যারা আমরা যাদেরকে বলি যে আমাদের উন্নয়ন সহযোগী, জি। বাইরে তারাও এই ডোনার্স। উন্নয়ন খাতের সাথে জি, জি। জড়িত। এইটা যে আমার আমি কাছে এখানে জাস্ট একটু এড করবো। আমার মনে হয় একটা একটা সেক্টর যেটা যেটা পৃথিবীর অন্য অনেক দেশে মানে বিশেষ করে যত বেশি আমাদের গভর্নমেন্ট লেড আ মানে মানে ডেভেলপমেন্টের জায়গাটা যেহেতু অর্থায়নটাও আস্তে, আস্তে আমাদের রেভিনিউ বাজেট এবং আমাদের বাজেট থেকেই হচ্ছে এবং আরো বেশি বাড়বে, এটা বাড়তেই হবে। তত বেশি কিন্তু নানা ধরনের টেকনিক্যাল সাপোর্ট এর দরকার হবে। নানা ধরনের নিশ্চয়ই, এলাইড সার্ভিস তৈরি নিশ্চয়ই, হবে। নিশ্চয়ই। সেখানে কিন্তু আমার মনে হয় একটা একটা অন্য ধরনের একটা এটা এনজিও না। না, দিস আর প্রাইভেট বিজনেসেস না। কিন্তু সেটা মূলত এইসব টেকনিক্যাল সাপোর্ট গুলো দেওয়ার জন্য। হ্যাঁ, না নিশ্চয়ই। যেমন ২য় কথা হচ্ছে যে যতই আপনার তথ্য প্রযুক্তি প্রসারিত হবে, যতই কৃত্রিম বুদ্ধিমত্তার জি, ব্যাপারটিও চলে আসবে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত, তখন কিন্তু উন্নয়ন পাঠ থেকে যারা এসছে জি, তাদের একটা জি, নতুন জি, রকমের চাহিদা হবে। জি, এবং আমরা উন্নয়নটাকে যে দৃষ্টিভঙ্গি থেকে দেখছি একটা হচ্ছে যে উন্নয়ন কর্মকাণ্ড যা হচ্ছে সেটা অধ্যাপক ওসমানী যেটা বললেন আমাদের প্রত্যেকের জীবনকে প্রভাবিত করছে। আমি মনে করি সেই সঙ্গে, সঙ্গে আমরা প্রত্যেকেই আমাদের কর্মকাণ্ড থেকে সেই উন্নয়নে একটা অবদান রাখছি। এইটাও আমাদের মনে রাখা দরকার। আর শেষ কথা হচ্ছে যে যদি এই উন্নয়ন পাঠের সঙ্গে যারা বেরিয়ে আসবে স্নাতক হিসেবে তাদের যদি মাঠ পর্যায়ের একটা অভিজ্ঞতা থাকে এবং মাঠ পর্যায় থেকে তাদের যদি একটা জ্ঞান থাকে, তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে মিলিয়ে কিন্তু তারা এমন একটা জিনিস আম নিয়ে বিভিন্ন যারা চাকুরি দেবেন এই জাতীয় প্রতিষ্ঠানের কাছে যেতে পারে, তখন আমার মনে হয় যে তাদের চাকুরির সুযোগটা অনেক বেশি রাইট, বাড়তে পারে। রাইট, সুতরাং এখানে হতাশ হওয়ার মতো কোনো রাইট, দরকার রাইট, নেই। বহু চাকরি চলে যাচ্ছে ঠিক কথা। আবার নতুন, নতুন সুযোগও তৈরি হচ্ছে। এবং আমি মনে করি সব সংকটই শেষ পর্যন্ত একটা সুযোগের দরজা খুলে দেয়। এবং সেই দিকেই আমাদের রাইট। তাকানো দরকার। তবে একটা ট্রানজিশনাল প্রবলেম জি, আছে। জি, যেহেতু আমাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা বড় অংশ তথাকথিত ডেভেলপমেন্ট সেক্টর থেকে আসতো এবং সেটা যেহেতু একটা জি, ফান্ডিং ক্রাইসিস জি, আছে, একটা ট্রানজিশনাল প্রবলেম হবে। জি, এটা জি, আমরা জি, অস্বীকার করতে জি, পারি না। জি, কিন্তু ওই ট্রানজিশনাল প্রবলেমটাকে ওভারকাম করার জন্য ওই জি। স্ট্র্যাটেজি গুলো আমাদের নিতে হবে। এক্সাক্টলি, এক্সাক্টলি। আমার মনে হয় এই ট্রানজিশন এর আ আ একটু একটু আ একটা যে ধীর গতির সময় হুম, হয়তো হবে। হুম। এই সময়টাতে আমার মনে হয় আমাদের একটা ফোকাস আমরা করতে পারি। আমরা কিভাবে এটাকে রিভ্যাম্প করতে পারি হ্যাঁ, আমাদের প্রোগ্রামগুলো। হুম। কারণ এটা তখন we are ready রেডি for the cater to a wider audience. much wider audience. তো আমার মনে হয় সেটা আমরা এ ওদিকে নজর দিতে এবং পারি। এখানে একটা যেটা সমস্যা ছাত্রদের মধ্যেও দেখি যে বিভিন্ন সময়, মানে তারা প্রশাসক হতে যত বেশি আগ্রহী, উন্নয়ন কর্মকাণ্ডে আসতে ততটা আগ্রহী নয়। এবং আমরা গত ১০ বছরে ২০ বছরে যেই পরিমাণ প্রশাসক তৈরি করেছি, জি। সেই পরিমাণ উন্নয়ন কর্মী আমরা তৈরি করতে খুব পারি একটা ভালো প্রশাসকও তৈরি করতে পারি না। কিন্তু ছাত্রছাত্রীদের উৎসাহ ওইদিকে। রাইট। আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে সকাল ৭টার সময় লম্বা লাইন পড়ে। সেটা বই পড়ার জন্য। রাইট, রাইট, সেটা রাইট। হচ্ছে যে BCS হ্যাঁ, অবশ্যই। সেইটা করে। কিন্তু আমি একটু আ নিজেদের ঢোল পিটিয়ে বলতে চাই যে আমার বিশ্বাস যে আমরা এতদিন যে ধরনের ছাত্রছাত্রী পেয়েছি এমবিএস তাদের অধিকাংশই কিন্তু প্রশাসক হতে চায় নাই। তারা আসলে উন্নয়ন কর্মী হতে চেয়েছে জি, এবং উন্নয়ন কর্মী হলে ভালো দক্ষ জি, কর্মী হবে এই আশাতেই এসেছে জি, অধিকাংশ। জি। হুম। আমি বলব না যে কি জি। অনেক আমার ধারণা অধিকাংশ No, এটাই এসছে। that's একটা বড় সেগমেন্ট আমাদের আসে যারা নিজেরা কিন্তু মানে সোশ্যাল এন্টারপ্রেনিউর হতে চায়। হ্যাঁ, ভালো কথা। নিজেরা কিছু খুব করতে খুব চায়। ভালো কথা। সেটা হ্যাঁ, উন্নয়ন এটা কর্মী। হ্যাঁ, ঠিক তো আছে? সেটা একটা কিন্তু মানে একটা entrepreneurial spirit তো অনেক আমার মনে হয় অনেক বেশি আ এই এই নতুন আ জেনারেশন এর ভেতরে এটাকেও কিভাবে আমরা আ কাজে লাগাতে নার্চার করতে পারি মানে I think that would be also very important. তো আমার মনে হয় আ আ আমরা থ্যাংক ইউ সো মাচ। আম
ওসমানী স্যার, সেলিম ভাই। তো আমরা এই আলোচনা কন্টিনিউ করব, যেটা আমি একদম ১ম এ বলেছি। কারণ আমার মনে হয় আ এই ডেভেলপমেন্ট সেক্টরের ক্রাইসিস, যেখানে প্র্যাকটিস এবং নলেজ ২ জায়গার ক্রাইসিস নিয়ে আরো গভীরভাবে চিন্তা করার দরকার আমাদের। এবং নানা পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে দেখা দরকার। এখানে আমরা মূলত মোর নলেজ পার্সপেক্টিভ থেকে রিফ্লেকশনটা আ আ করলাম। কিন্তু প্র্যাকটিশনারের কাছ থেকেও এই জিনিসগুলা আমাদের মনে বোঝা দরকার। কারণ সেখানেও আমার মনে হয় অন্য অন্যভাবে হয়তো চিন্তাভাবনা চলছে। তো সেটাও আমার মনে হয় খুব আ বা খুব গুরুত্বপূর্ণ হবে। যদিও অ্যা অ্যা মানে যেকোনো সংকটই আমার মনে হয় একটা বড় ধরনের সুযোগও বটে। আ এবং অনেক সময় সংকট আ মানে স মানে স মানে ও মানে সংকটের constraint এর কারণে তখন অনেক ধরনের রিফর্মেটিভ চিন্তাভাবনা করতে হয়, যেটা আ মানে মানে নরমাল সময়ে আ মানে ইয়েতে আসে না। নরমাল সময়ে সেই ডিসিপ্লিনটা তৈরি হয় না। সুতরাং এইটা আমার মনে হয় একটা সুযোগও বটে। আ এবং একদিকে আমার মনে হয় এটা একটা সুযোগ, মানে যে সুযোগের ভিতর দিয়ে আমার মনে হয় নতুন ধরনের গ্লোবাল সাদার্ন ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট মডেলস, ডেভেলপমেন্ট এইড স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচার, ইনভেস্টমেন্ট স্ট্রাকচার তৈরি হওয়ার কিন্তু সুযোগ এখানে অনেক আছে। কারণ আমার মনে হয় আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, এখানে ডেভেলপমেন্ট মডেলের অনেক ইনোভেশনস আছে এখানে। সোশ্যাল এন্টারপ্রাইজ থেকে আরম্ভ করে আ আ কিভাবে কমিউনিটি বেসড রিসোর্সেস গুলাকে ব্যবহার করে কিভাবে আমাদের ওয়ার্কফোর্স প্রবলেম গুলাকে অ্যাড্রেস করে আমরা কিভাবে সমাধান করতে পারি। আ আমাদের অনেক ইনোভেশনস গুলো আছে এবং এগুলো কিন্তু অনেকগুলো স্কেলড ইনোভেশন। সুতরাং আমার মনে হয় যে এটা মানে বাংলাদেশের জন্য, বাংলাদেশের সফট পাওয়ার যেটা, সেটার কিন্তু একটা বড় ধরনের সুযোগ। পুরা ডেভেলপমেন্ট স্টাডিজ এরিনাতে আমার মনে হয় নতুনভাবে রিকাস্টিং ডেভেলপমেন্টের জায়গায় আই থিংক এটা একটা বড় অপরচুনিটি ফর ফর বাংলাদেশ টু রিয়েলি ইউজ ইটস সো লং ইয়ার্স অফ ইনোভেটিভ যে এক্সপেরিয়েন্সগুলো আছে। সুতরাং এটা আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ এবং সেই সেই ক সেই আ আ সেই পুরো ক্যানভাসে আমার কাছে মনে হয় যে আমাদের যে ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রাম ব্র্যাক ইউনিভার্সিটির আ আ আ ওই জায়গাটাতেও আমরা ওটাকে ব্যবহার করেও we will definitely try and kind of reclaim and recast ourselves to really take advantage of this new world of development that is emerging in front of us. So সবাইকে অনেক ধন্যবাদ, and hopefully you'll join us again for some of the next episodes that will continue. অনেক ধন্যবাদ।